রাত ১০টা, চারপাশে শুনশান নীরবতা বিরাজ করছে। আরাবি এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও কেউ নেই। হঠাৎ একটা গাড়ি দূর থেকে এগিয়ে আসলো। কিছুটা ভয় পেল আরাবি। ভেতর থেকে দেখতে চিকন চাকন একজন লোক বেরিয়ে আসলো। ম্যাম, আপনি কোনো বিপদে পড়েছেন? কায়রা উত্তর দেয় না। ভয় পেয়ে আছে সে, বুঝতে পারছে না তার কি করা উচিত। একবার মন বলছে বাড়ি ফিরে যেয়ে, আবার মনে হচ্ছে এখন বাড়ি ফিরে গেলে মায়ের মার, ভাইয়ের বকা তো আছেই, সাথে বিয়ে ফ্রি। সামনে লোকটা আবার প্রশ্ন করলো, হ্যালো ম্যাম, কিছু বলুন। ঘাবড়ে গেল আরাবি। মেয়েটার পরনে বেশ জলমলে একটা গিয়ে রাঙা শাড়ি, খোপায় বেলি ফুলের গাজরা, দু হাতে চকচকে সোনার বালা। যে শিব একবার আরাবির হাতের দিকে তাকাতে আরাবি আচমকা হাতটা পিছনে লুকালো। অনেকক্ষণ হয়ে গেছে গাড়ি থেকে বের হয়েছে, যে চিপ এখনো আসছে না দেখে বিরক্ত হলো হেমন্ত। মনে মনে যে চিপকে দুইটা গালি দিয়ে বের হতে হতে বলল, এত সময় লাগে একটা মেয়েকে গাড়িতে ওঠাতে? হেমন্ত বেরিয়ে এসে জেসিবের পাশে দাঁড়ালো। কি সমস্যা, কি হয়েছে? স্যার, উনি কোনো কথা বলছেন না, শুধু বোকার মতো তাকিয়ে আছে। হেমন্ত সামনে আগালো। আরাবি আগাগোড়া পরখ করে বলল, হাত ভরা সোনার বালা পরে রাতে পরি সেজে এদিকে সাথে ঘুরছো কি? কেন কুমির খালে আসে না, তাই খাল কেটে নিজেই খুঁজতে এসেছো? আরাবি অপমান বোধ করলো, রাগী চোখে তাকালো হেমন্তের দিকে। হনহন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হেমন্ত বলে উঠলো, যাও যাও, সামনে রাস্তায় বখাটে ছেলেরা অপেক্ষা করছে। আজকে ওদের সেই একটা মাস্তি হবে, সাথে বিবি, সিগারেট, আরো কিছু তো ফ্রি। দুইটা বালা বেচলে ২-৩ লাখ টাকা অনায়াসে হয়ে যাবে। থেমে গেল আরাবি, দুই হাত সামনে এনে দাঁড়ালো। হেমন্ত এগিয়ে এসে ঘাড় বেঁকিয়ে তাকালো। মাথা উঁচু করো। আরাবি ঠায় দাঁড়িয়ে আছে। হেমন্ত কঠিন ধমক, মাথা উঁচু করতে বলছি তো, জলদি করো। মাথা উঁচু করে তাকালো আরাবি। এই মেয়ে, এই আমাকে দেখলে কি তোমার রাস্তার ছেলেদের মতো লাগে? দেখো তো, ভালো করে দেখো, কোনো দিক থেকে লাগে আমি রাস্তার বখাটে ছেলে? আরাবি কথা বলছে না, মনে মনে ভাবছে, জীবন কোথায়? একটা অচেনা মানুষ তাকে কিভাবে ধমকাচ্ছে এটুকু বিশ্বাস করতে পারছে না। তাহলে যাও, ওদিকে গিয়ে ওদের মারা খাও। আজাইরা কাহিনী কথাটা বলেই পিছে ঘুরে গাড়িতে ওঠার নাটক করলো হেমন্ত। সে জানে মেয়েটা পিছু ডাকবে, আর যদি না ডাকে তাহলে তুলে নিতে হবে। কিছু করার নেই, দাঁড়ান। হেমন্ত জয়ের হাসি হাসলো, মনে মনে বলল, এই তো লাইনে আসছো। আরাবি এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আরাবির কিছু বলার আগে হেমন্ত গাড়িতে উঠতে উঠতে বলল, গাড়িতে ওঠো, তারপর শুনছি। আরাবি কিছুটা ভয় পেল। জেসিপ পিছনের সিটে দরজা খুলে দিল। কাঁপা কাঁপা পায়ে আরাবি ভিতরে বসলো। হেমন্ত সামনে বসেছে। জেসিপ উঠে ড্রাইভ করা শুরু করলো। সবাই নিচুপ। আরাবি জানালা দিয়ে এদিক ওদিক দেখছে। গ্লাসে তাকিয়ে হেমন্ত আরাবিকে দেখছে। হেমন্ত ডক ডক করে এক বোতল পানি গিলে বলল, তারপর বলো, কার কপালে চুলকালি মেখে পালালে? আরাবি থমকে তাকালো, চোখ থির করে বলল, আমি লেখাপড়া করতে চাই আরো, কিন্তু ভালো ছেলে পেয়ে পরিবার বিয়ের জন্য রাজি হয়ে গেছে তারা। অবশ্য আমি চাইলে পারবে, কিন্তু সংসার আর লেখাপড়া দুই মেরুদণ্ড জিনিস। আগে স্বপ্ন পূরণ করি, তারপর বিয়ে করব। হেমন্ত মুখে কোনো কথা বলল না। সিটে মাথা হেলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, লেখাপড়া ফ্যাট না ছিলা তো আমার কপালে, তাই পালাইছো। আসলে রিজিকের জিনিস, সেটা যেভাবে হোক আসবেই। আহা হেমন্ত, কি জিনিস তুই? গাড়ি থামলো মীর নিশাবাসের সামনে। জেসিপ আগে নেমে হেমন্ত দরজা খুলে দিল। তারপর আরাবি ধীর পায়ে নামলো। সামনে সাদা একটা বাড়ি, আলোতে চকচক করছে। সে এত বাড়ি আগে থেকে নিজের শিপ হেমন্তকে পিছনে ফেলেই সে ২ কদম এগিয়ে গেল। আশেপাশে চোখ বোলাচ্ছে। হেমন্ত আগে গেল, ইশারা করলো জেসিপকে। জেসিপ আরাবির কাছে গিয়ে হালকা গলা যারা কাশি দিল। ধ্যান ভাঙলো আরাবির। ম্যাম, ভিতরে চলুন। আরাবি কোনো কথা না বলে তাদের দুজনের পিছে পিছে আগালো।
কলিং বেল বাজতেই হেমন্তর মা হালিমা মির্জা দরজা খুলে দিলেন। 6 ফুট লম্বা হেমন্তর পিছে পড়ে আছে আরাবি, মাত্র 5 ফুট 4। সে চিকন চাকন পাতলা একটা শাড়ি হেমন্তর সুষম দেহের পিছনে দাঁড়ালে তাকে সামনের কেউ দেখতে পাবে না, এটা স্বাভাবিক। আরাবি পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। হালিমা মির্জা অবাক চোখে তাকালো আরাবির দিকে। খুশিতে তার অজান্তে তার মুখে হাসি চলে আসলো। ছেলে তার এত বছরের কথা শুনেছে, এতদিন পর তার মনের ইচ্ছা পূরণ করেছে। রাতের 1টা বেজে গেছে। হালিমা মির্জা সরব গলে সবাই বেরিয়ে আসলো। তার সে কি ডাক, সবাই কোথায়? হুমাইশা, হুমাইরা কোথায় তোমরা? তাহসিন তাড়াতাড়ি আসো। অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। অবাক বলতে সবাই অবাক। হেমন্ত আরাবি অবাক হালিমা মির্জার কাণ্ডে, আর অপর পাশে সবাই অবাক হেমন্তর কাণ্ডে। তাদের ধারণা এইসব হেমন্ত বিয়ে করছে তাহলে। তাহসিন চোখ কচলাতে কচলাতে এগিয়ে আসলো। ভাইয়া সত্যি এটা আসলেই? হেমন্ত তাকিয়ে আছে বোকার মতো। সে জেসিপের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? জেসিপ ইশারায় বোঝালো সে দেখছে ব্যাপারটা। জেসিপ 2 পা এগিয়ে আসলো। না আংটি, আপনি যা ভাবছেন আসলে তা না। আমরা পার্টি অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন এই ম্যামকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। এত রাতে একটা মেয়ে মানুষকে রাস্তায় এভাবে রেখে আসা ঠিক হবে না, তাই নিয়ে এসেছি। আর কোনো শর্টে সিঙ্গেল মুখ গোমরা হয়ে গেল সকলে। সবাই হেমন্তর দিকে তাকিয়ে মুখটা কালো করে ভিতরে চলে গেল। যাওয়ার সময় হালিমা মির্জা হেমন্তর দিকে তাকিয়ে একটু জোরে ইচ্ছা সবাই চলে গেল। আরাবি স্তব্ধ বোধ করছে। হেমন্ত হাতের ঘড়ি খুলতে খুলতে উপরে উঠতে উঠতে বলল, জেসিপ ম্যামকে গেস্ট রুমে রেখে আসো। জেসিপ আবিরকে নিয়ে গেস্ট রুমের দিকে আগাতে যাচ্ছিল, তখনই হেমন্ত আবার ডাকলো, না গেস্ট রুমে রাখার দরকার নেই, উপরে নিয়ে আসো। হেমন্ত কথা শুনে আরাবি জেসিপের দিকে তাকালো, আবার জেসিপও তার দিকে তাকালো। দুজন একটু বিরক্ত হয়ে উপরে উঠলো। আরাবি করিডর দিয়ে হাঁটছে আর এদিক সেদিক তাকাচ্ছে। করিডরের 2 পাশে সাই সাই ঘর। একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো তারা। হেমন্ত নিজের রুমে প্রবেশ করলো, তারপর একটা চাবি এনে তার পাশের ঘরটা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। জেসিপ রুমের আলো জ্বালিয়ে জানলার পর্দা সরিয়ে দিল। চারপাশে ঠিকভাবে দেখলো কোথাও ধুলোবালি আছে কি না। না, কোথাও কোনো সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, আমি যাই। জেসিপ বেরিয়ে যাচ্ছিল, তখনই হেমন্ত ভিতরে প্রবেশ করলো। তার খালি গা, সাদা শার্টের কলার ধরে আছে সে, শার্টটা মেঝেতে পড়ে আছে বাকিটা। হেমন্তর বুকের লোমগুলো মারাত্মকভাবে বুকে জড়িয়ে আছে। আরাবি অন্যদিকে ফিরে তাকালো। হেমন্ত আরাবির এহেন কাজে একটু বিরক্ত হলো। এত ঢং করার কি আছে? আমি ছেলে মেয়ে না, ল্যাংড়া হয়ে ঘুরতেও সমস্যা নেই, বুঝছো? হেমন্তর কথায় আরাবির সামনে ফিরে মাথা নিচু করে রাখলো। নাম কি তোমার? আরাবি। অদ্ভুত নাম। আরাবির রাগ হলো, কিন্তু কিছু বলল না। জেসিপ আরাবিকে নিচে নিয়ে আসলো। আমি হুমায়রাকে ডেকে তুলছি, ওর কোনো জামা আরাবির হয়ে যাবে। নিচে নিয়ে আসো না, খেয়ে ঘুমাবে নাকি? তোমার মাথায় কিছু নেই জেসিপ? হেমন্ত চলে গেল। জেসিপ আরাবিকে নিয়ে নিচে আসলো। হেমন্ত ঘুমন্ত হুমায়রাকে তুলে নিয়ে এসেছে নিচে। সোফায় বসতে বসতে বলল, ওকে তোমার কোনো জামা দাও, দেখো ওর হয় কি না। রাতে এই ভারী শাড়ি পরে কিভাবে ঘুমাবে? আসুন। আরাবি হুমায়রার সাথে গেল। তার বিরক্ত লাগছে, মিনমিন করে বলল, একবার উপর একবার নিচ, জান শেষ করে দিচ্ছে। হুমায়রা আরাবির সেম সাইজ, তাই বেশি কাটকোর পরাতে হলো না, একটা জামাতেই হয়ে গেল। আরাবি মুখের মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিচে আসলো। হেমন্ত অবাক হয়ে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নেমে আসা আরাবির দিকে। মেকআপ ছাড়া তাকে আরো বেশি সুন্দর লাগছে। হেমন্তকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জেসিপ কানের কাছে এসে বলল, কি ব্যাপার ছাড়,
কখনো তো এসব দেখিনি। বিরক্ত হলো হেমন্ত। সে তাকালো জেসিপের দিকে। তার চাহনিতে কিছু প্রকাশ পাচ্ছে, রাগ, ক্ষোভ, এমন কিছু। তবে জেসিপ ধরতে পারছে না। তুমি আমার পিয়ে, তাই তো? বছরও আমার বিয়ে শাদী হয় নাই। আজকে বুঝতেছি আসলে দোষ আমার না, দোষ তোমার। কাজের চাপে আমি না হয় বিয়ের কথা মাথায় আনিনি। তোমার তো উচিত ছিল অন্যের পরামর্শের সাথে বিয়ের পরামর্শটাও দেওয়া। তুমি চাইলে আমি সিঙ্গেল মরি। সে আরো কিছু বলতে চাচ্ছিল, তার কথার বেঘাত ঘটল। হুমায়রা ভাইয়া, এবার ঘুমাতে গেলাম। সকালে ভার্সিটি আছে আমার। দাঁড়াও, বাড়িতে একটা গেস্ট এসেছে, তাকে ফেলে রেখে সবাই ঘুম ঘুম করছো বেয়াদবের মতো। আসো, ডাইনিং এ আসো। হুমায়রা আহ্লাদে স্বরে বলল, উফ ভাইয়া, ঘুম পাচ্ছে। লোক আছে তো, যা লাগবে চিকেন থেকে এনে দিবে। আর আম্মু সব খাবার টেবিলে তো রেখেই দেয়। হেমন্ত তাকালো একবার হুমায়রার দিকে, সাথে সাথে হুমায়রার ঘুম উড়ে গেল। আগে আগে আগালো টেবিলের দিকে। আরাবিও আগাচ্ছে। সে মনে মনে ভাবছে তার অবশ্য বলা উচিত ছিল তার খিদে নেই, কিন্তু তার প্রচন্ড খিদে পেয়েছে। আর ক্ষুধাও সে সহ্য করতে পারে না। তাই ফর্মালিটি দেখানোর চেয়ে খাবার উত্তম। সব খাবার টেবিলে রাখা। হালিমা মির্জা সব সময় হেমন্ত আর জেসিপের জন্য টেবিলে খাবার রেডি করে রাখে। তারা বেশিরভাগ সময় রাত করে বাড়ি ফেরে। তার বড় ছেলে খুব শখের। হেমন্তকে অন্য কারো হাতে খাবার পরিবেশন করতে দেয় না সে। সবসময় নিজে হাতে খাবার বেড়ে দেয়। আগে রাত করে বসে থাকতো, তবে ইদারিং ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাওয়ার রুটিন মতো চলতে হয়। হেমন্ত বকা দিয়েছে, তাই খাবার টেবিলে রেখে শুয়ে পড়ে। আরাবি কোনো দিকে তাকালো না, চুপচাপ প্লেটে তাকিয়ে খেলো। কারণ নতুন জায়গায় একবার তার কারো চোখে চোখ পড়লে আর খাওয়া হবে না। হুমায়রা কোনার একটা চেয়ারে বসে ঝিমাচ্ছে। খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। হুমায়রা যেন মুক্তি পেল। বিদায় নিয়ে দ্রুত চলে গেল জেসিপ। আরাবি হেমন্ত একসাথে উপরে গেল। জেসিপ হেমন্ত বাঁ পাশে রুমে থাকে আর আরাবিকে দিয়েছে ডান পাশের রুমে। আরাবি নিজের রুমে গিয়ে এগিয়ে আস্তে করে ভিতরে চলে গেল। মানবতার খাতিরে একবার শান্ত কণ্ঠে গুড নাইট বলে দরজা বন্ধ করে দিল। হেমন্ত বিশাল একটা হাই তুলে বলল, লাভ ইউ টু। জেসিপ হেমন্তর কান ঘেঁষে বলল, স্যার আই লাভ ইউ বলে নাই তো, গুড নাইট বলেছে। জেসিপের কথাটা যেন হেমন্তর কানে বিষের মতো লাগলো। মুখে বিরক্তি ফুটে উঠল। রুমে গিয়ে একবার জেসিপের দিকে তাকালো, ঠাস করে দরজা লাগাতে লাগাতে বলল, অসহ্যকর ছেলে একটা। সেই দিন প্রযোজ্য ও আরাবির এনগেজমেন্ট প্রোগ্রাম সব কিছু প্রস্তুত। আরাবি বাড়ির পেছন সাইড দিয়ে বেরিয়েছে। কারো ধারণা নেই সে এমন কিছু করতে পারে, তাই তার চলাফেরায় কারো সন্দেহ আসার কথা না। আরাবিকে ডাকতে তরু রুমে যায়, সে সেখানে নেই। ব্যাপারটা প্রথমে আরিফকে জানালে আরিফ সবার আড়ালে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে। নিরাশ হয়ে আরিফ তার মাও প্রচুর্যে জানায়। আশরাফ চৌধুরী বুঝতে পারেন কোনো ঝামেলা হয়েছে, নিজেই তার মাঝে এগিয়ে আসলেন। প্রচুর্য জানায় আরাবিকে পাওয়া যাচ্ছে না। আশরাফ চৌধুরী রাগ করলেন না, ছেলেকে উপায় দিলেন। সবার অজান্তেই আরাবিকে খুঁজতে বের হলো প্রচুর্য। মুখে মাস্ক, তার কোনো সিকিউরিটি নেই। পাগলের মতো এদিক সেদিক খুঁজছে সে। আশেপাশে সবটা খুঁজেও নিরাশ প্রচুর্য। ক্লান্ত শরীরটা নিয়ে রাস্তার একপাশে হাঁটুতে ভর করে দাঁড়ালো। কপাল থেকে টুপ করে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়লো। অনামেষে বলে উঠল, কোথায় তুমি অপরিচিতা? নিরাশ হয়ে অশান্ত মন নিয়ে আরাবিদের বাড়ি ফিরল সে। আশরাফ চৌধুরী সহ সবাই তখনও সেখানে। বাকি গেস্টদের ম্যানেজ করে আরিফ পাঠিয়ে দিয়েছে। প্রচুর্য হেলে দুলে ভিতরে এসে ধপ করে সোফায় বসে পড়লো। হামিদা বেগম চোখ তুলে তাকালো একবার। বড্ড মায়া হচ্ছে তার ছেলেটার জন্য। দেখলেই বোঝা যাচ্ছে এত পরিশ্রম সে আগে কখনো করেনি। হামিদা বেগম আর প্রশ্ন ছুড়ল না ছেলেটার দিকে। আশরাফ চৌধুরী প্রচুর কাঁধে হাত রেখে পাশে বসে বলল, নিজেকে ঠিক রাখো, তোমার ঠিক
থাকাটা বেশি জরুরি, ভেঙে পড়ো না, দোয়া করো যেখানেই থাকুক ও যেন ঠিক থাকে। সেই দিন বাড়ি ফিরে গেল তারা। পরের দিন আরাবির ফোনের লোকেশন ট্র্যাক করে হেমন্তর বাড়ি পর্যন্ত গেল প্রচুর্য। সে ভিতরে প্রবেশ না করে আগে পুলিশের সাথে কথা বলে। পুলিশের সাথে হেমন্তের সম্পর্ক ভালো, তাকে খবর পাঠালো। সে এক কথায় বলছে সে আরাবিকে দিবে না। প্রচুর্য তাকে খুঁজছে, এই খবরও আরাবি জানে না। প্রচুর্য বাধ্য হয়ে শেহজাদের সাথে যোগাযোগ করে। শেহজাদ বলার পরও কাজ হলো না। সন্ধ্যার লালচে আকাশের দিকে আপন মনে তাকিয়ে আছে আরাবি। পাশে হুমায়রা। নীরবতা ভেঙে হুমায়রা বলল, কি করবে কিছু ভেবেছো? আপনার ভাইকে বলো একটা জব খুঁজে দিতে, তারপর সাবলেট বাসা ভাড়া করে থাকবো। কি বলো, এভাবে সম্ভব? এত কষ্ট করতে পারবে? স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রমের বিকল্প নেই মনে হচ্ছে। না ভাইয়া, এসবে সাহায্য করবে। ব্রুকুজকে তাকালো আরাবি। কেন করবে না? বেশ প্রভাবশালী সে, আর সুপ্রমাসে অনায়াসে একটা ভালো স্যালারি জব হয়ে যাবে। কথা বলে দেখতে পারো। আমাদের বাড়ির মেয়েরা এসবে কখনো যায়নি, ফ্যামিলির কেউ, ইভেন ভাইয়াও এসব পছন্দ করে না। হুমায়রার কথায় একটু বিরক্ত হলো আরাবি। আমি তো আপনাদের পরিবারের কেউ না, সো একজন বিপদে পড়া মানুষের পাশে থাকার জন্য সে এটুকু সাহায্য করতে পারে। হুমায়রা কথা বাড়ালো না। নিচে যেতে যেতে আরাবিকে তাগিদ দিল নিচে যাওয়ার জন্য। আরাবি বোধহয় সে কথা শুনতে পেল না। সে চেয়ে আছে আকাশের পানে। মায়ের কথা মনে পড়ছে। তার মা মাথায় হাত বুলিয়ে দিত। বড় ভাইয়ের ভালোবাসা মিস করে। তরুর যত্ন করে চুল তেল দিয়ে বেনি করে দেওয়া, কত শত সুন্দর মুহূর্ত সে পারবে তাদের ছেড়ে দূরে থাকতে। তারা কত খুঁজছে তাকে। প্রযুগকে আরাবির কাছে একটা ঝড়ের মতো মনে হচ্ছে। সব পলট করে দিল সেই ঝড়। পেছনে কারো হেঁটে আসার আওয়াজে পিছনে ফিরে তাকালো আরাবি। হেমন্ত একটা সিগারেট টানতে টানতে তার দিকে এগিয়ে আসছে। আরাবির পরিবারে নেশা জাতীয় কিছু কেউ কখনো খায় না, তার সহ্য হয় না এসব। হেমন্ত আরাবির কাছে আসতেই সে নাক মুখ কুঁচকে ফেললো। হেমন্ত সিগারেটটা নিচে ফেলে দিয়ে মুখের অবিশ্বাস্য ধোঁয়াটা মাথা তুলে আকাশ পানে ছাড়লো। সন্ধ্যাবেলা ছাদে কি করছো? এমনি ভালো লাগছিল না? বাসার কথা মনে পড়ছে? ঢঙের কথা বাদ দাও, বাসার কথা এত মনে পড়লে পালাই আসতে পারতা না? আরাবি কথা আগালো না, প্রসঙ্গ পাল্টে বলল, আপনার তো চেনা জানা অনেক লোক আছে, অনেক জায়গায় আপনার চলাফেরা। আমাকে একটা জব খুঁজে দিবেন? একটা জব পেলে আমি এখান থেকে চলে যাব। এখানে থাকা নিয়ে কেউ কিছু বলছে না, তবে এখানে থাকবো কেন? আমি এখানে থাকার নিয়ত করে বাড়ি থেকে বের হইনি। আমার স্বপ্ন বহুদূর। এই বাড়িতে নিজের ইচ্ছায় এসেছ, নিজের ইচ্ছায় বের হওয়ার অনুমতি নেই। যা স্বপ্ন আছে পূরণ করো, বাধা নেই। তবে তোমাকে নিয়ে আমার অন্য স্বপ্ন। শেষের কথাটা আরাবির খুব কানের কাছে এসে বলল হেমন্ত। আরাবির সমস্ত শরীরে শিরা উপশিরা হিম শীতল হয়ে উঠল, কানের কাছে ঝিঝি করে উঠল। হেমন্ত একটা সিগারেট বের করে তাতে আগুন দিতে দিতে বলল, নিচে যাও। নিচে যাব মানে? আপনি কি বলছেন তা জানেন? আপনি কথা সজ্ঞানে বলছেন নাকি কিছু খেয়েছেন? আমি কারো সম্পত্তি না যে কথায় উঠবো বসবো। মানছি সাহায্য করেছেন, তার জন্য কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ থাকবো। এর মানে এই না যে আপনার গোলাম হয়ে যাব। যদি বিয়ের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ভুলে যান আমি আমার সব সুখের সাথে সম্পর্ক ছিন্ন করে এসেছি স্বপ্নের জন্য। সেখানে আপনাকে বিয়ে মোটেও না। আপনার ধারণা নেই আমি কোনো রাজ্য ছেড়ে আপনার দ্বারে এসে পড়েছি। হেমন্ত সিগারেট টান দিতে দিতে বলল, সিঙ্গার প্রচুর্য চৌধুরীর হবু বউ? আরাবি চমকে উঠল। তার মানে প্রচুর্য তার খোঁজ করছে? হেমন্ত আকাশের দিকে চেয়ে বলল, এই টাইটেল বেশি দিন বহাল থাকবে না। খুব তাড়াতাড়ি নামে পরিবর্তন আসবে, মির্জা যোগ হবে। মিসেস হেমন্ত মির্জা কি ভয়ঙ্কর সুন্দর, কায়দার, শরীরে আগুন
জ্বলে উঠল সে, থরথর করে কাঁপছে রাগে, ইচ্ছে করছে হেমন্তর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিতে, যেখানে তার সম্পর্কে সব জেনে তাকে সাহায্য করার কথা সেখানে সে সুযোগ খুঁজছে। আরাবির রাগে চোখ দুটো ছলছল করে উঠল, হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, এই বাড়িতে আর এক মুহূর্ত না, এখনই চলে যাব। অনেক দয়া করছেন, ধন্যবাদ। আরাবি নিচে চলে গেল। হেমন্ত আনমনে সিগারেট শেষ টানটা দিয়ে নিচের দিকে আগালো। আরাবি রুমে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর নিজের ফোনের সিমটা ওপেন করে একবার আরিফের নাম্বারে কল দিবে ভাবলো, কিন্তু ভাইকে কল দেওয়ার মতো সাহস তার হয়নি। ভেবে পাচ্ছে না সে কি করবে, কিছু মাথায় আসছে না। কার কাছে সাহায্য চাইবে? তরুকে কল করলে সে কিছুই করতে পারবে না, নিজের উপর রাগ হচ্ছে তার। সে হেমন্ত মির্জাকে যতটা সহজভাবে নিয়েছে, যতটা ফেরেস্তা ভেবেছে, ঠিক ততটাই উল্টো এই লোক। যত দ্রুত এখান থেকে তার বের হতে হবে। আরাবির হঠাৎ প্রযোজ্য নাম্বারটা চোখে পড়লো। কয়েকবার কিছু ভেবে মুহূর্তে কল করলো, সাথে সাথে রিসিভ হলো অপর পাশের ব্যস্ত কণ্ঠ। হ্যালো আরাবি, আপনি কোথায়? ওই হেমন্ত আপনাকে আটকে রেখেছে, আপনি ভয় পাবেন না, আমি আছি। আপনি কেমন আছেন? আরাবির কান্না আর বাদ মানলে না, সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাকে এখান থেকে দ্রুত নিয়ে যান, আমি বাড়ি ফিরবো। আপনি চিন্তা আর কথা আগাতে পারল না কেউ। পিছন থেকে আরাবির ফোনটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। ফোনটা ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে গেল। আরাবি পিছনে ঘুরে দেখলো হেমন্ত, তার চোখগুলো অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে, কপালের রগ ফুলে গেছে। হেমন্ত আচমকা আরাবির খুব কাছে এসে তার চোয়াল শক্ত করে ধরে বলল, আমি বলছি তো একবার যে এই বাড়ি থেকে আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আর কোনো দিনও বের হতে পারবে না। শুধু শুধু আমাকে রাগিয়ে দিও না, আমি রেগে গেলে পশু হয়ে যাই, এটা মাথায় ঢুকিয়ে নাও। অতীত ভুলে যাও। আরাবিকে এক ধাক্কায় বিছানায় ফেলে সে রুম থেকে বেরিয়ে গেল। আরাবি হাউমাউ করে কাঁদছে, সে এই পরিস্থিতিতে পড়েনি কখনো। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। প্রসূর্য কয়েকবার আরাবির ফোনে কল করলো, মোবাইল বন্ধ বলছে। তার বুঝতে বাকি নেই আরাবি বিপদে আছে। সে চিন্তিত হয়ে পড়লো। একবার আরিফকে কল করতে চাইলো, আবার করলো না। এসব শুনলে তারা আরো চিন্তিত হয়ে পড়বে। বাধ্য হয়ে শেহজাদকে কল করলো। শেহজাদ দুইবার রিং হওয়ার পরই কল রিসিভ করলো। আমার হবু ওয়াইফ ওই সাইকোর হাতে বিপদে আছে, সে আমাকে কল করে সাহায্য চেয়েছে, তার থেকে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে। ব্যবস্থা আপনি কিছু করতে পারবেন নাকি? আমাকেই সব সামলাতে হবে। শেহজাদ প্রচুরকে শান্ত করে বলল, আপনি উত্তেজিত হবেন না, আমি কথা বলছি। আরেকবার দেখা হবে আজকে, আমি বোঝাবো। আপনি নিশ্চিন্তে থাকুন, তার কোনো ক্ষতি হবে না। প্রচুর আরো রেগে গেল। ক্ষতি শব্দ মুখও নিবেন না, কারো কোনো ক্ষতি করার সাহস হয় নাই। ওই হেমন্ত আরেকবার জন্ম নিতে হবে আরাবির ক্ষতি করতে, ব্যাপারটা মাথায় রাখবেন। কল কেটে দিল প্রযোজ্য। শেহজাদ ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো। একটা মেয়ে তার গদি নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে, এদিকে হেমন্ত, অন্যদিকে প্রযোজ্য। দুজনেই পাওয়ারফুল, কি করবে সে বুঝতে পারছে না। কেটে গেছে প্রায় 3 দিন। সকাল সকাল শেহজাদের ঘুম ভাঙলো নাকের কাছে করা চুটকের গন্ধে। নাক ছিটকে শরীর মুড়ছে উঠলো তার। তার হার্টের প্রবলেম ধরা পড়ার পর নেশা পানি ছেড়ে দিয়েছে বছর 5। চোখ পড়তেই দেখলো হেমন্ত রুমের জানলার পাশে দাঁড়িয়ে আছে, পরনে একটা হাফ প্যান্ট। শেহজাদ উঠে ফতুয়া পরে চশমা পরতে পরতে উঠে হেমন্তর পাশে এসে দাঁড়ালো। সকাল সকাল বেডরুমে কি করে এলি? তোর গার্ডদের কানসা মেরে ওরা আমাকে ভিতরে আসতে নিষেধ করে। মেহুয়া দেখেনি? ভাবিজান রান্নাঘরে রান্না করছে দেখে বড় একটা সালাম দিয়ে উঠে আসলাম। শেহজাদ ওয়াশরুমে ঢুকে গেল। হেমন্ত ঠাই দাঁড়িয়ে আছে। মেহুরা রুমে প্রবেশ করলো। শেহজাদের 10 বছরের প্রেম ও 5 বছর সংসারের সাথী মেহুয়া।
মেহুয়া যদি বলে তোমার হৃৎপিণ্ডটা খুলে দাও, শেহজাদ দুইবার ভাববে না। মেহুয়া অসম্ভব স্বামীভক্ত একটা মেয়ে। শেহজাদের কিছু প্রয়োজন আগেই সেটা সে হাতের কাছে এনে রাখে। শেহজাদ মাঝে মধ্যে ভাবে এই মেয়েটা না থাকলে তার কি যে হতো। মেহুয়া একটা কুশল বিনিময়ের হাসি দিয়ে আলমারি থেকে শেহজাদের জন্য একটা সাদা পাঞ্জাবি বের করলো। হাতে তার ঘড়ি, আতর, নতুন চশমা সব বিছানায় রেখে চলে গেল। হেমন্ত রুমে না থাকলে নিজে পাঞ্জাবির বোতামগুলো লাগিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে শেহজাদকে জড়িয়ে ধরতো। সে থাকার কারণে তা পারল না। শেহজাদ রুমে এসে ফতুয়া খুলে পাঞ্জাবি পরে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে প্রশ্ন ছুড়ল, আরাবি, মেয়েটাকে নিয়ে কি ভাবলি? প্রচুর্য চৌধুরী আমাকে বারবার কল করছে। বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল হেমন্তর মুখে। হাতে থাকা অর্ধেক চুর মেজের সাদা টাইলেসে ফেলে পা দিয়ে মারলো। শেহজাদ আয়নার নিজের দিকে মনোযোগ রেখেই বলল, মেহুয়া ঘরে এসে তোকে এই টাওয়েলের নিচে পুঁতে দিবে, দ্রুত তুলে বাহিরে ফেল। হেমন্ত বোধহয় কথাটা কানে গেল না। সে উঠে এসির রিমোট হাতে নিয়ে পাওয়ার বাড়াতে বিছানায় শুয়ে টিভি অন করলো। প্রথম চ্যানেলটায় খেলা চলছে। হেমন্ত খেলা দেখতে না বেশিরভাগ সময় গান শুনে। পরপর দুটো চ্যানেল চেঞ্জ করতে প্রচুর্য চৌধুরীর চেহারা ভেসে উঠল একটা সাক্ষাৎকারে। সে গানের ছোট এক অংশ গাইছে। হোটেলের রিকোয়েস্টে শেহজাদ মুখ ঘুরিয়ে একবার তাকালো টিভির দিকে, চোখ উল্টে তাকালো হেমন্তর দিকে। সে নাক মুখ কুঁচকে ফেললো। দ্রুত টিভি অফ করে দিয়ে বালিশে মাথা হেলিয়ে দিল। শালা জীবনে প্রবলেমের শেষ নেই। কোথায় ভাবলাম এবার লাইফকে টাইম দিব, বিয়ে শাদী চিন্তা ভাবনা করলাম, কিন্তু এই এক বালের গায়ক পিস ছাড়ছে না। যেখানে যাই বালের পেঁচাল। শেহজাদ এগিয়ে এসে বিছানায় বসলো। বিয়ের করার জন্য দেশে মেয়ের আকাল পড়ছে। ওই মেয়ে তোকে মানবে তোর মনে হয়? তোর অবস্থা কিছুটা এমন যে 2 দিন ভালো আছিস, লাইফে কোনো সমস্যা আসছে না, তাই নিজের বের হয়ে গেছিস সমস্যা খুঁজতে। মানে খাল কেটে কুমির আসে না, তাই নিজেই নদী থেকে কুমির আনলো। এসব মেয়েদের কেচ্চা কাহিনী শেষ কর, কথা শোন। যা বললি, হাজার হাজার টাকার মাল আটকে আছে। মুন্সিবতের লোকেরা নিজেদের সম্পত্তি মনে করে রেখে দিয়েছে। শালারা উঠছে, একবার মাল হাতে পাই একটারে কুত্তা দিয়ে দৌড়াবো। হেমন্ত খিলখিল করে হেসে উঠল। অবাক চোখে তাকালো শেহজাদ। মুসিবত ওর নাম নিয়ে কখনো গবেষণা করে দেখা হয়নি। ওর নামই সমস্যা। মুসিবত কারো নাম হয়? বিরক্ত হলো শেহজাদ। হেমন্ত হাত ধরে টেনে তুললো। দুইজন বেরিয়ে নিচে আসলো। মহুয়া টেবিলে খাবার পরিবেশন করছে। শেহজাদ হেমন্তর হাত ধরে বসিয়ে নিজে বসলো। হেমন্ত সব খাবারের ঢাকনা তুলে তুলে দেখছে কি রান্না হয়েছে। সে ডিমের বাটি এগিয়ে নিচে একটা একটা কোলে মুখে পুড়ছে। মেহুয়া শেহজাদ ও হেমন্তর প্লেটে খাবার তুলে দিচ্ছে। মেট এসে আরেকটা বাটি দিয়ে গেল মেহুয়ার হাতে। মেহুয়া সেটি হেমন্তর দিকে এগিয়ে দিল। হেমন্ত আঙুল চাটতে চাটতে বাটি এগিয়ে নিল। ঢাকনা খুলতেই তার চোখ চকচক করে উঠল। দেশি মুরগির কষা মাংস। সে আর প্লেটে নেওয়ার প্রয়োজন মনে করলো না, বাটিতে হাত ঢুকিয়ে দিল। নাক মুখ কুঁচকে তাকালো শেহজাদ। মনে মনে দুটো গালি দিল হেমন্তকে। বউয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো একবার। মনে মনে বলল, তোমার জামাই গদি নিয়ে টান দেয় 2 দিন পর পর এই ছেলে, আর তুমি যত্ন করে মাংস খাওয়াচ্ছ। শেহজাদ বাইরের মানুষের সামনে মহুয়াকে আসতে দেয় না, তবে হেমন্তর ব্যাপার আলাদা। ছোট থেকে একসাথে রিলেশনের আগা মাথা সব জানে। তার সামনে ভিন্ন ব্যাপার। তারপরও পরপুরুষ সে। শেহজাদ মহুয়াকে ইশারা করতে মহুয়া ভিতরে চলে গেল। ক্লান্ত শরীর নিয়ে বসে আছে প্রচুর্য। ছেলেটার 2 দিন ধরে গত ঝাঁপিয়ে জ্বর এসেছে। আবির কল করেছিল একটু আগে, খবর জানতে চাইছিল। আমিরা বেগম কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। মেয়ে মানুষ, এভাবে বাহিরে থাকা সে সেফ মনে করে না।
আরিফকে বারবার বলছে তার আরাবিকে এনে দিতে। আরিফ নিজে হাত গুটিয়ে বসেছিল না। থানা পুলিশ করেছে খুব, তবে প্রযোজ্যর কথায় সে ভরসা পেয়েছিল, কিন্তু প্রযোজ্য তাকে মিথ্যা বলেছিল। সে তা জানতো না। প্রযোজ্য ভরসা দিল। আবিরকে কল কাটলো। আবির জানলাতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। এই নিঃশ্বাস প্রচন্ড ভারী, ক্লান্ত লাগছে তার। কত বিশ্বাস করে তাকে গোটা পরিবারটা, অথচ সে কিভাবে মিথ্যা বলল। প্রযোজ্য মিথ্যা বলা ছাড়া উপায় ছিল না। এসব শুনলে তারা আরো বেশি চিন্তা করত। আশরাফ চৌধুরী রুমে প্রবেশ করতে প্রযোজ্য উঠে দাঁড়ালো। আশরাফ চৌধুরী ছেলের কাছে এসে বসলো। প্রযোজ্য আশরাফ চৌধুরীকেও কিছু বলেনি এই বিষয়ে, তবে ছেলের গত 3 দিনে ধুকে ধুকে মরা সে বহুবার লক্ষ্য করেছে। প্রথমে ভেবেছিল আরাবির চিন্তা করছে, কিন্তু তার মন বলছে অন্য কিছু হয়েছে। আশরাফ চৌধুরী প্রযোজ্য ছোটবেলা থেকে বন্ধুর মতো। বাবা ছেলের বাহিরেও তাদের অন্য একটা সম্পর্ক। অল্প বয়সে বাবা হওয়ার বড় সন্তান হিসেবে প্রযোজ্য তার থেকে একটু বেশি ভালোবাসা পেয়েছে। ছেলের হাত ধরে রাতের বেলা বেরিয়ে পত্র রাস্তার পাশে চা খেত দুইজন মিলে। মেধা বেগমকে ঘুম পড়িয়ে কত রাত পর্যন্ত মুভি দেখতো। একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়েছে হাসতে হাসতে। রাত 2টায় উঠে পুরো রান্নাঘর উলটপালট করে, কখনো কেক, কখনো পাস্তা, কখনো নুডলস করে খেয়েছে। অন্যরা বন্ধু নিয়ে ট্যুরে যায়, প্রযোজ্য ব্যাপারটা ছিল ভিন্ন। সে বাবার সাথেই এখানে সেখানে ঘুরে বেরিয়েছে। প্রযোজ্য সে আশরাফ চৌধুরীর খুব শখের ছেলে, খুব শখের সন্তান। প্রযোজ্য মাথা নিচু করে বসে আছে। আশরাফ চৌধুরী ছেলের কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করছেন। কিছুটা স্বাভাবিক আছে, তবে একদম না। ছেলের গা ঘেঁষে বসে মেধা বেগমকে ডাকলেন। মেধা বেগম ছুটে আসলো। আশরাফ চৌধুরী বায়না ধরলেন, একটু মিট বক্স খেতে ইচ্ছে করছে। রাগী চোখে তাকালো একবার মেধা চৌধুরী, ঘর থেকে বেরিয়ে গেল। আশরাফ চৌধুরী জানে 15 মিনিটের মধ্যে মিট বক্স হাজির হবে। সে ছেলের মাথায় হাত বুলিয়ে হাত সরিয়ে নিয়ে নিজের ঘড়ি নাড়াতে নাড়াতে বলল, কবে তোমার বন্ধু থেকে সম্পূর্ণ বাবা হয়ে গেছি আমি জানি না, তবে জানো তো আমি একজন ব্যর্থ মানুষ। আমি চেয়েছিলাম আজীবন তোমার বন্ধু হয়ে থাকতে পারিনি। প্রযোজ্য বুকটা মোচড় দিয়ে উঠল বাবার এমন কথায়। সে ছুটে আশরাফ চৌধুরীকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। এমন কথা কেন বলছো? আমি কি করেছি? কোনোভাবে কষ্ট দিয়েছি? এই যে তুমি কথা লুকানো শিখেছো, এই ভয়ে যে বাবা চিন্তা করবে, এই কথাটা শুনলে, যেটা আগে তুমি করতে না। টা এসে বলতে, জানো বাবা আজকে এটা হলো বাবা, এই প্রবলেমে আছি, কিভাবে কি করব বুঝছি না বাবা। দুটো প্রোগ্রাম সেই টাইমে পড়েছে, কিভাবে ম্যানেজ করব। আজকে তুমি আমার কাছে সমস্যা লুকাচ্ছ, মানে আমাদের সম্পর্কটা আর 5টা বাবা ছেলের মতোই হয়ে গেল, ভিন্ন কিছু রইলো না, যেটা তুমি আমি চেয়েছিলাম। প্রযোজ্য বুঝতে বাকি নেই তার মনের উথাল পাতাল ঝড়। তার বাবা টের পেয়ে গেছে। সে আশরাফ চৌধুরীকে সেভাবে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আরাবি ফোন করেছিল আমাকে। আশরাফ চৌধুরী উত্তেজিত হওয়ার কথা, তবে সে তা হলো না। তাদের সম্পর্ক অমন না, সব সময় যে কোনো সমস্যা পুরোটা একসাথে বলে প্রযোজ্য, তার যে সময় নিয়ে তার সমাধান বলে। প্রযোজ্যের কথা চলমান। সে হেমন্ত নামের একটা লোকের কাছে বন্দি, হয়তো সে বোঝেনি এতদিন তাকে বন্দি করে রাখা হয়েছে। আমি তার ফোন ট্র্যাক করে আরো আগে জেনেছিলাম, তবে 3 দিন আগে ফোন করে বলল আমায় এসে নিয়ে যান। বাবা ও কাঁদছিল, কেউ ওর ফোনটা কেড়ে নিয়ে কলটা কেটে দিল। পরে কল দিলাম কিন্তু ফোন অফ, হয়তো ভেঙে ফেলেছে।